ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। বিনা মেঘে বজ্রপাতের মতোই একটি সংবাদ গতকাল রাতে রাজনীতির সব সমীকরণ পুরোপুরি উল্টে দিয়েছে। সবাই যখন নিশ্চিত ছিল যে জুলাই বিপ্লবের নায়করা অর্থাৎ এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বিএনপির সাথে গাঁটছড়া বাঁধবে, ঠিক তখনই পাশার দান উল্টে গেল। বিএনপি নয়, বরং তরুণদের এই বিপ্লবী দলটির সাথে চূড়ান্ত সমঝোতা হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি সম্ভবত দুঃস্বপ্নেও ভাবেনি যে তাদের পায়ের নিচ থেকে মাটি এভাবে সরে যেতে পারে। কেন শেষ মুহূর্তে বিএনপিকে প্রত্যাখ্যান করল তরুণরা? কেন জামায়াতের মতো দলের সাথে হাত মেলালেন নাহিদ ইসলাম ও আখতার হোসেনরা? 30 থেকে 50টি আসনের এই অবিশ্বাস্য ডিল কি আগামী সংসদে বিএনপিকে বিরোধী দলের আসনে বসিয়ে দেবে, নাকি ঝুলন্ত পার্লামেন্ট দেখবে বাংলাদেশ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই মহা নাটকীয় জোটের পেছনের গোপন রহস্য, তাই একটুও মিস না করে পুরোটা দেখুন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গতকালের দিনটি সম্ভবত একটি টার্নিং পয়েন্ট হিসেবে লেখা থাকবে। গত বুধবার 2 দফায় অত্যন্ত গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আর এই বৈঠকের ফলাফল ছিল অত্যন্ত ফলপ্রসূ। একদিকে জামায়াতের শীর্ষ নেতারা এবং অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকের খবর যখন বাইরে এলো তখন দেখা গেল নীতিগতভাবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। জামায়াত এনসিপিকে 30 থেকে 50টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে। এটি কেবল কোনো নির্বাচনী সমঝোতা নয়, এটি তারুণ্য এবং অভিজ্ঞতার এক অভাবনীয় সংমিশ্রণ। জুলাই বিপ্লবের ভ্যানগার্ড বা সম্মুখ যোদ্ধা হলো এনসিপি। তাদের আছে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক বাহিনী এবং বিশাল ভোট ব্যাংক। এই দুই শক্তির মিলন আগামী নির্বাচনে 300 আসনের যে কোনো সমীকরণকে ধূলিসাৎ করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতির মাঠে অভিজ্ঞ বিএনপি কেন এই সুযোগটি হারালো? রাজনীতিতে টাইমিং বা সময় জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি এবার টাইমিংয়ে বড় ধরনের ভুল করে বসেছে। এনসিপির অনেক নেতাই শুরুতে বিএনপির সাথে আসন সমঝোতায় আগ্রহী ছিলেন, কারণ বিএনপির ভোট ব্যাংক অনেক বড়। কিন্তু বিএনপি দেখালো তাদের পুরনো একলা চলো নীতি। এনসিপির শীর্ষ নেতা যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, যেমন নাহিদ ইসলাম কিংবা আখতার হোসেন, তাদের আসনেও বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল। তরুণদের জন্য বিন্দু মাত্র জায়গা বা স্পেস ছাড়তে রাজি হলো না দলটি। বিএনপি হয়তো ভেবেছিল স্বৈরাচার পতনের পর তারা একাই 100, আর তাদের কাউকে প্রয়োজন নেই। কিন্তু তারা ভুলে গিয়েছিল 5 আগস্টের বিপ্লব কোনো একক দলের কৃতিত্ব নয়, এটি তরুণদের রক্তে অর্জিত বিজয়। বিএনপির এই অবহেলা এনসিপিকে বাধ্য করেছে বিকল্প ভাবতে, আর ঠিক এই সুযোগটি লুফে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত প্রমাণ করলো তারা বিএনপির চেয়ে অনেক বেশি পলিটিক্যাল অ্যাকোমোডেটিভ বা রাজনৈতিকভাবে উদার। তারা তরুণদের গুরুত্ব বুঝেছে এবং তাদের আপন করে নিয়েছে। কিন্তু কেন এই জোট বা সমঝোতা সফল হওয়ার সম্ভাবনা শতভাগ? এর পেছনে রয়েছে নিখুঁত রাজনৈতিক গণিত। এটি উভয় দলের জন্যই একটি উইন উইন সিচুয়েশন। আসুন বিশ্লেষণ করি এনসিপির লাভটা কোথায়। এনসিপির জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচন করে জিতে আসার মতো সাংগঠনিক ভিত্তি তাদের এখনও সেভাবে গড়ে ওঠেনি। নির্বাচনে জিততে হলে দরকার কেন্দ্র পাহারা দেয়া এবং ভোটের দিন মাঠ দখলে রাখা। জামায়াতের সুসংগঠিত কর্মী বাহিনী এবং ভোট ব্যাংক এনসিপির প্রার্থীদের বিজয়ী হতে বিশাল সাহায্য করবে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো নিরাপত্তা। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তরুণরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছিল। তারা বুঝতে পেরেছে আধিপত্যবাদী শক্তি ওঁত পেতে আছে। এই অবস্থায় জামায়াতের সাথে থাকলে তারা নির্বাচনী মাঠে একটি শক্তিশালী শিল্ড বা সুরক্ষা বলয় পাবে। বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর চ্যালেঞ্জ কিংবা প্রতিপক্ষের হামলা সবকিছু মোকাবেলায় জামায়াতের ক্যাডার ভিত্তিক শক্তি তরুণদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে। বিপ্লব রক্ষা করতে হলে আগে তো বিপ্লবীদের বেঁচে থাকতে হবে, আর সেই বেঁচে থাকার গ্যারান্টি দিচ্ছে এই জোট। এখন প্রশ্ন আসতে পারে, জামায়াতে ইসলামীর লাভ কি? তারা কেন নিজেদের 30 থেকে 40টা আসন তরুণদের ছেড়ে দেবে? এখানেও আছে জামায়াতের সুদূর প্রসারী পরিকল্পনা। প্রথমত, নতুন ইমেজ তৈরি করা। জামায়াতের বিরুদ্ধে অতীতে অনেক অপপ্রচার ও প্রোপাগান্ডা চালানো হয়েছে, কিন্তু এনসিপির মতো আধুনিক শিক্ষিত এবং বিপ্লবী তরুণদের সাথে মিশে একাট্টা হলে জামায়াতের ইমেজ অনেক বেশি মডার্ন এবং ইনক্লুসিভ হবে। এটি ছাত্র শিবির অনেক আগে থেকেই করার চেষ্টা করছিল, এখন মূল দল সেই পথেই হাঁটল। দ্বিতীয়ত, ভবিষ্যৎ রাজনীতি। জামায়াতের থিঙ্ক ট্যাঙ্ক বুঝতে পেরেছে
আগামীর বাংলাদেশ হবে তরুণদের। সনাতন ধারার রাজনীতি দিয়ে আর বেশি দিন টেকা যাবে না, তাই তারা ভবিষ্যতের ঘোড়ার ওপর বাজি ধরতে রাজি হয়েছে। বৈঠক সূত্র বলছে জামায়াত 30টি আসন দিতে চেয়েছে আর এনসিপি চেয়েছে 50টি। শেষ পর্যন্ত হয়তো 40 থেকে 45টি আসনে রফাদফা হবে। দর্শক, মূল বিশ্লেষণের আরও গভীরে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, রাজনৈতিক সব এক্সক্লুসিভ বিশ্লেষণ এবং ভেতরের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি এই জোটের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট বা চমকপ্রদ অংশে। সাধারণত আমরা দেখি ছোট দলগুলো জোট করলে বড় দলের প্রতীকে নির্বাচন করে, যেমন অতীতে অনেকেই নৌকা বা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। এতে ছোট দলের নিজস্ব সত্তা হারিয়ে যায়, কিন্তু এনসিপি সেই প্রথা ভেঙে দিয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানিয়েছেন, তারা কারো ধানের শীষ বা দাঁড়িপাল্লায় নির্বাচন করবেন না, তাদের প্রার্থীরা লড়বেন শাপলা কলি প্রতীকে। এটি এনসিপির আত্মবিশ্বাস এবং মেরুদণ্ডের প্রমাণ। তারা অন্য দলের লেজুর বৃত্তি করতে রাজনীতিতে আসেনি, তারা এসেছে নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে। জামায়াতও এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, অর্থাৎ এনসিপির প্রার্থীদের আসনে জামায়াত কোনো প্রার্থী দেবে না এবং এনসিপির শাপলাকলি প্রতীকেই জামায়াতের কর্মীরা ভোট দেবে এবং কাজ করবে। এটি বাংলাদেশের জোট রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়। ব্যালট পেপারে জনগণ খুঁজবে শাপলাকলি, আর এর মাধ্যমে এনসিপি নিজেদের আলাদা ভোট ব্যাংক এবং আইডেন্টিটি তৈরি করবে। কিন্তু এই সমীকরণ এখানে শেষ নয়। এই জোটে যুক্ত হচ্ছে আরও কিছু বাঘা বাঘা নাম। এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও এই অ্যান্টি ফ্যাসিস্ট রিফর্মিস্ট ব্লকের অংশ হতে যাচ্ছে। এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে বড় দুই দলের একচ্ছত্র আধিপত্যের চেয়ে জামায়াতের সাথে সমঝোতায় যাওয়া তাদের জন্য বেশি যৌক্তিক। একটু চিন্তা করুন জোটের স্ট্রাকচারটা। একদিকে জামায়াত ইসলামী, যাদের আছে বিশাল ভোট ব্যাংক, অন্যদিকে এনসিপি, যাদের আছে জুলাই বিপ্লবের লিগ্যাসি, তারুণ্যের জোয়ার এবং নাহিদ আখতার হাসনাতদের মতো আইকনিক ফেস। তার সাথে যুক্ত হচ্ছে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের বুদ্ধিভিত্তিক নেতারা। জামায়াত, এনসিপি এবং এবি পার্টি মিলে যদি 100 থেকে 120টি আসনে শক্তিশালী প্রার্থী দেয় এবং একে অপরকে সমর্থন দেয়, তবে সংসদের চেহারা কেমন হবে? এর ফলে কি সংসদ ঝুলন্ত পার্লামেন্ট বা হ্যাং পার্লামেন্ট তৈরি হবে? বিএনপি যদি ভেবে থাকে তারা একাই 200 আসন পাবে, তবে এই জোট তাদের সেই স্বপ্নে বড় ধরনের ধাক্কা দিতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে, একক সংখ্যা গরিষ্ঠতা পেতে হলে 150টির বেশি আসন লাগে, কিন্তু এই ত্রিপক্ষীয় বা চতুষ্পক্ষীয় জোট যদি 60-70টি আসনও বাগিয়ে নেয়, তবে কোনো একক দলের পক্ষে সরকার গঠন করা কঠিন হয়ে পড়বে। আর সংসদে যখন নাহিদ ইসলাম বা আখতার হোসেনের মতো নেতারা কথা বলবেন, তখন সেই সংসদের ওজন হবে অন্যরকম। এই জোটের মূল লক্ষ্য এমপি হওয়া নয়, তাদের মূল লক্ষ্য হলো সংসদের ভেতরে এবং বাইরে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যাতে কেউ আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এটি এনসিপির একটি বড় লং টার্ম ভিশন। নাসির উদ্দিন পাটোয়ারি যেমনটা বলেছেন, শাপলা কলি শুধু একটি প্রতীকী নয়, এটি 5 আগস্টের বিপ্লবের একটি সাইন। ভবিষ্যতে যদি এনসিপি এককভাবে ক্ষমতায় যেতে চায়, তবে আজকের এই শাপলা কলির ব্র্যান্ডিং তাদের কাজে লাগবে। পরিশেষে বলা যায়, বিএনপি তরুণদের জায়গা না দিয়ে যে রাজনৈতিক ভুল করেছে, তার মাসুল তাদের কড়াই গণ্ডায় দিতে হতে পারে। জামায়াত ও এনসিপির এই জোট দেশের রাজনীতির জন্য একটি শুভ বার্তা বয়ে আনতে পারে, কারণ এখানে অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশেল ঘটেছে। আগামী সংসদে আমরা হয়তো শুধু বুড়ো নেতাদের ঝগড়াই দেখব না, আমরা দেখব নাহিদ, আখতার, সার্জিসদের মতো তরুণদের যুক্তি ও ভিশন। এই জোট যদি সফল হয়, তবে বাংলাদেশ পাবে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আপনারা কি মনে করেন, এনসিপি জামায়াত জোট কি আগামী নির্বাচনে বিএনপির চেয়ে ভালো ফল করতে পারবে? 50টি আসন কি তরুণদের জন্য যথেষ্ট, নাকি জামায়াতের সাথে গিয়ে তরুণরা ঝুঁকি নিলেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। গল্প নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।